ऐसे समय में मिल रहे हैं ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্র ও সরকার প্রধান পর্যায়ের এই সম্মেলন সঞ্চালনা করেন নরেন্দ্র মোদী। हमारे अपने संकल्पों को सिद्धि तक लेकर के जाएं। নিজ বক্তব্যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে আমূল সংস্কারের প্রত্যয় জানান তিনি। Our young generation have impressed upon the people of their aspirations. তরুণরা জনগণকে বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা পূরণে সব প্রতিষ্ঠানে জবাবদিহি ফিরিয়ে আনতে হবে। টেকসই গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। বর্তমান সরকার সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। টেকসই আগামীর জন্য বিশ্বের প্রতি দায়িত্বশীল থেকে গ্লোবাল সাউথকে একসাথে কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বৈশ্বিক উন্নয়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সমাজের সব সমস্যা খুঁজে বের করে সমাধান করতে হবে। পরিবেশগত ও সামাজিক সমস্যাগুলো সমাধান করেই এগিয়ে যেতে হবে। ডক্টর ইউনুস বলেন, একত্রিত হয়ে কাজ করলে গ্লোবাল সাউথ একটি বিশাল শক্তিতে পরিণত হতে পারে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাড্ডা থানা শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত থানাগুলোর অন্যতম এটি। শনিবার পুলিশ সদস্যদের নিয়ে টহলে বের হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাথে ছিল সেনাবাহিনী। উদ্দেশ্য মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় মোহাম্মদপুর থানার কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। কার্যক্রম শুরুর পর আপাতত হাতে লিখে নেওয়া হচ্ছে সাধারণ ডায়েরি। সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকার 50টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। সেবা নিতে ভিড় করছেন নগরবাসী। একটু সমস্যা হয়েছে, কারণ আমি লাস্ট ডেতে যখন আসছিলাম তখন আমাকে বললো যে আপনার জিজিটা নিজে প্রিন্ট আউট করে বা আপনার লিখে নিয়ে আসার জন্য আর কি। আগে যেটা হতো যে এখানেই সব ফেসিলিটি ছিল। তারপরে আমি ওই দিন আর কাজ করতে পারিনি, আজকে এসে মোটামুটি সুন্দরভাবে করেছে। আমি আসছিলাম, কম্পিউটার ব্যতীত নাই, সব পুড়ে গেছে। আবার আমার শরীরটা একটু শারীরিক অবস্থা খারাপ ছিল, আমি আজকে আবার আসছি। এখন আজকে কম্পিউটার আসেনি। কর্মকর্তারা বলছেন, জনমনে স্বস্তি ফেরানোর চেষ্টায় পুরোদমে কাজে ফিরেছে পুলিশ। আমরা নিয়মিতভাবে বিভিন্ন অভিযোগ বা বিভিন্ন বিষয় যেখানে কোনো সংবাদ পাওয়া যায়, যেখানে পুলিশের উপস্থিতির প্রয়োজন আছে, সেখানে তাৎক্ষণিক আমাদের পুলিশের টিম এবং সাথে সেনাবাহিনীর একটি টিম নিয়ে আমরা সেখানে মুভমেন্ট করছি এবং সেই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। সবাই জানেন যে যেহেতু পুলিশের এই সামগ্রিক প্রেক্ষাপটে কিছুটা মোরাল ডাউন হয়েছে, সেই মোরাল ডাউনটা সেটাকে ওভারকাম করেই আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ আগের চেয়ে যাতে বেশি গতিতে এবং মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা যাতে আমরা পৌঁছে দিতে পারি, সে ব্যাপারে আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা অব্যাহত রেখেছি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশের 639টি থানার সবগুলোতেই কার্যক্রম চলছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকার 110টি থানা এবং জেলার 529টি থানা রয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের 24টি থানার কার্যক্রমও স্বাভাবিকভাবে চালু রয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। রপ্তানি আয়ের 85% আসে তৈরি পোশাক খাত থেকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো পুরোদমে উৎপাদনে ফিরেছে। পণ্য আমদানি রপ্তানিও স্বাভাবিক হচ্ছে। তবে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তী ঘটনায় এখনও বিদেশি ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে বলে জানান উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা করছেন তারা। স্বাভাবিক একটি পুলিশি কর্মকাণ্ডের মাধ্যমে নিরাপত্তা বিধান হচ্ছে, তখন কিন্তু বায়াররাও পূর্ণ মাত্রায় তারা যে অর্ডারগুলো দেন তা থেকে কিছুটা কম দিবেন, এটি স্বাভাবিক। অ্যাবাউট 20 থেকে 25% অর্ডার আমরা মনে করতেছি যে আমাদের হাতছাড়া হয়ে গেছে। অর্থাৎ যেগুলি এই আন্দোলনের আগে যে অর্ডারগুলি নিয়ে আমাদের সাথে কথা হচ্ছিল, আন্দোলনের সময় বা এর মধ্যে এগুলি প্লেস হওয়ার কথা ছিল, অর্ডার পাওয়ার কথা ছিল, সেগুলি কিন্তু আমরা এর মধ্যে পাই নাই। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, পোশাক শিল্প খাতে স্বস্তি আনতে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। ব্যাংকিং খাতের সংকট দূর করার পাশাপাশি আমদানি ও রপ্তানি বাধাগ্রস্ত করে এমন রাজস্ব নীতি বাতিল করার আহ্বান জানান তারা।
চিফ অ্যাডভাইজারের উচিত হবে যাতে বাংলাদেশের সাথে যাদের ব্যবসায়িক সম্পর্কটা সবচেয়ে প্রবল, তারা যাতে বাংলাদেশের এই পরিবর্তনটিকে ইতিবাচকভাবে দেখে কোনো ধরনের অনিশ্চয়তা বোধ না করেন। গ্যাস এবং বিদ্যুতের সংকট, সেটাকে সমাধান করা। তৃতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতের যে দুরবস্থা, অচল অবস্থা, যে সংকট, এই সংকট দূর করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল অর্থ বছরের প্রথম 11 মাসে 3,304 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়, যা তার আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 5% কম। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ করেছে বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্স। গত বৃহস্পতিবার বেলুচিস্তানের কোয়েটা প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর কারণে বহু দরিদ্র শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তারা শিক্ষাকে সহজলভ্য করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে পাকিস্তান জুড়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। দেশটিতে ইন্টারনেট সচল থাকলেও এর গতি কম, ফলে বিঘ্নিত হচ্ছে ব্যবসা বাণিজ্য। তবে কেন এমন ঘটছে, এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি পিটিএ। দেশটির বহু ইন্টারনেট ব্যবহারকারী জানিয়েছেন, তারা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না, তবে কেউ কেউ ভিপিএন ব্যবহার করছেন। এর আগে নিরাপত্তা হুমকির অজুহাত তুলে গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কয়েকদিন আগে ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, সম্প্রতি বেলুচিস্তানে সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বেলুচিস্তান প্রদেশে চীন সমর্থিত বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে সাধারণ মানুষদের অসন্তোষ বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকেরা। উল্লেখ্য, বেলুচিস্তানের বন্দর শহর গোয়াদরে চীনের সহায়তায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করেছে পাকিস্তান। এটি এখন উদ্বোধনের অপেক্ষায়। এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠ জাতিগত বেলুচরা প্রাকৃতিক সম্পদ ধ্বংসের অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে। বেলুচদের রাজনৈতিক এবং আর্থসামাজিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বেলুচ ইয়াকজেহেতি কমিটির নেতা মাহরাং বালুচ বলেন, পাকিস্তান সরকার হাজার হাজার বেলুচকে জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এসব গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করছি। মাহরাং বালুচ আরও বলেন, এখানকার প্রকল্পে বিনিয়োগ করেছে চীন, সুতরাং বেলুচ গণহত্যার সঙ্গে চীনও জড়িত। মোর্শেদা শারমিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল। পাকিস্তানের লাহোরে তৃতীয় ও শেষ দিনের অনুশীলন বাংলাদেশের। মর্যাদার সাদা পোশাকের লড়াই, চ্যালেঞ্জও বেশি, শান্ত সাকিবদের। টেস্টের ব্যর্থতা কাটাতে চায় টিম টাইগার্স। সেই লক্ষ্যে দেশের মাটিতে অনুশীলন, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পাকিস্তানে পাঠানো হয়েছে এ দলও। ফলাফল নিজেদের পক্ষে আনতে দলীয় পারফরমেন্সে জোর শরীফুলের। দল অনেকদিন যাবৎ অনুশীলন করছে। ব্যাটিং বোলিংয়ে ভালো পারফর্ম করতে পারলে দারুণ কিছু সম্ভব। এখানকার উইকেটে ঘাস থাকবে, যা পেসারদের জন্য ভালো। আরও কিছুদিন সময় আছে, সঠিক পরিকল্পনায় এগোতে চাই। টাইগারদের জন্য শক্ত পরীক্ষা বাবর আজম, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ানদের সামলানো। পাকিস্তানে খেলার অভিজ্ঞতা নেই শরীফুল সহ অনেকের। সেখানে পর্যাপ্ত অনুশীলনই একমাত্র ভরসা। তাদের ব্যাটাররা বিশ্বমানের, তবে আমাদের বোলিং অ্যাটাকও ভালো। তাদের মাঠে খেলা হওয়ায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আউট করার উপায় বের করতে হবে। আমরা বেশ কিছুদিন অনুশীলনের সুযোগ পাচ্ছি, যা ম্যাচে কাজে লাগাতে চাই। পাকিস্তানের উইকেটে পেসাররা হতে পারেন ট্রাম্প কার্ড। মাত্র গ্লোবাল টি-20 লিগ খেলা শরীফুলও মুখিয়ে আছেন সেরাটা দিতে। লাল বলে দ্রুত মানিয়ে নিতে চাই। আমার স্বপ্ন বাবর আজমের উইকেট নেয়া। যদি তা করতে পারি খুশি হব। তার সাথে এলপিএল খেলেছি। আমার লক্ষ্য থাকবে তাকে দ্রুত আউট করা। রাওয়ালপিন্ডি টেস্ট শুরু 21 আগস্ট। সঠিক প্রস্তুতি, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আরও কয়েকদিন সময় পাবে বাংলাদেশ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।